আজকের আলোচ্য বিষয় শক্তি ও তার যথাযথ ব্যবহার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আমাদের শক্তি সংরক্ষণ করা উচিত নয়? স্থিতিশীল উন্নয়নের শক্তি উৎসের ব্যবহার। তা প্রথমেই আমাদের শক্তি বা এনার্জি এটা কি জানা দরকার। শক্তি বলতে আমরা কি বুঝি? যার ব্যবহারে প্রয়োজনীয় কাজ পাওয়া যায় এবং যে কাজ আমাদের স্বস্তি আরাম দেয় এবং উন্নততর জীবনযাপনে সহায়তা করে তাকেই বলা হয় শক্তি। ছাত্রছাত্রীরা, তোমরা একটু জেনে রাখো যে শক্তির কোনো বিনাশ নেই। শক্তি হচ্ছে অবিনশ্বর, এর কেবলমাত্র রূপান্তর ঘটে। এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যখন এক প্রকার শক্তির বিনাশ ঘটে, তুল্য পরিমাণ অন্য এক প্রকার শক্তির কিন্তু আবির্ভাব ঘটে। তার মানে এই মহাবিশ্বে মোট শক্তি কিন্তু সংরক্ষিত। এখন এই শক্তি আমরা কোথা থেকে পেতে পারি? তাহলে শক্তি পেতে গেলে স্বভাবতই আমাদের জ্বালানির প্রয়োজন। তাহলে আমরা জ্বালানি সম্পর্কে আগে আমরা একটু ধারণা করে নিই। জ্বালানি বলতে আমরা কি বুঝি? শিল্প ও গার্হস্থ্য কার্যে যে সকল পদার্থের দহনে তাপ ও আলো উৎপন্ন হয় এবং উৎপন্ন তাপকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায় তাকেই বলা হচ্ছে জ্বালানি। জ্বালানি কত রকমের হতে পারে তার ক্লাসিফিকেশনটা আমরা একটু আজকে দেখে নেব। আমরা জ্বালানির ক্লাসিফিকেশন বা প্রকারভেদটা দেখতে পাচ্ছি। জ্বালানিকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করেছি: উৎস অনুযায়ী, ভৌত অবস্থা অনুযায়ী এবং কার্বনের উপস্থিতি বা অনুপস্থিতি। এবার উৎস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিকের মধ্যে আমরা কি কি পাই? আমরা স্বভাবতই যেগুলোকে আমরা বলি কনভেনশনাল এনার্জি সোর্স, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এরা হচ্ছে প্রাকৃতিক। এবার প্রাকৃতিক পদার্থ থেকে যেগুলো আমরা পাই জ্বালানি হিসেবে সেগুলো হচ্ছে কৃত্রিম, যেমন কোক, কাঠ কয়লা, ওয়াটার গ্যাস, এগুলো হচ্ছে কৃত্রিম। ভৌত অবস্থার উপর ভিত্তি করে তিন রকম হতে পারে: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়লা, কাঠ; তরলের মধ্যে পেট্রোল, ডিজেল; গ্যাসীয়র মধ্যে কোল গ্যাস, ওয়াটার গ্যাস হতে পারে। কার্বনযুক্ত, কার্বনবিহীন। কার্বনযুক্তর মধ্যে আমরা আগে এখানে দেখেছি যে কয়লা, কোক, এগুলো। কার্বনবিহীনের মধ্যে আমার দু রকম হতে পারে। সেটা হচ্ছে যেমন হাইড্রোজেন, তাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আবার তেজস্ক্রিয় জ্বালানি হতে পারে, যেমন ব্রিডার রিঅ্যাক্টরে যেগুলোকে তৈরি করা হয়, যেগুলোকে জ্বালানি হিসাবে অ্যাটমিক রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম 233, প্লুটোনিয়াম 239, এগুলোকে ব্রিডার রিঅ্যাক্টরে তৈরি করা হয় এবং এগুলোকে অ্যাটমিক রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই মোটামুটি জ্বালানির প্রকারভেদ। এখন এই জ্বালানি সম্পর্কে আমাদের আরো কিছু তথ্য আমাদের জানতে হবে। জ্বালানির গুণমানটা নির্ভর করে জ্বালানির তাপন মূল্যের উপর। তাপন মূল্য বলতে আমরা ইংরেজিতে বুঝি ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। এখন ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েলটা হচ্ছে একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই বলা হয় সেই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য। তাহলে তার এককটা কি হবে? ইউনিট অফ ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল হবে, আমরা লিখতে পারি এসআইতে লিখলে কিলো জুল পার কেজি। আমরা যে আদর্শ জ্বালানির কথা বললাম, সেই আদর্শ জ্বালানির কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম হতে হবে? উচ্চ তাপন মূল্য বিশিষ্ট, হাই ক্যালোরিফিক ভ্যালু, কম জ্বলনাঙ্ক বিশিষ্ট, সহজেই যাতে জ্বলতে পারে, লেসার ফ্ল্যাশ পয়েন্ট হতে হবে, সহজলভ্য এবং নিরাপদে ব্যবহারযোগ্য, রেডিলি অ্যাভেলেবল অ্যান্ড সেফলি ইউজেবল, কম দূষণ সৃষ্টিকারী, লেস এনভায়রনমেন্ট পলিউটিং। নেক্সট পয়েন্ট হচ্ছে
জলীয় বাষ্প মুক্ত হতে হবে, ফ্রি ফ্রম ময়েশ্চার। তাহলে এইগুলো হচ্ছে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যসমূহ। এবার আমরা আমাদের যে কনভেনশনাল এনার্জি সোর্স অর্থাৎ একটু জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। এখন জীবাশ্ম এবং জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক উপায়ে মাটি বা ভূগর্ভে পাথরের স্তরে সঞ্চিত অতি প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর যে দেহাবশেষ তাকে আমরা বলি জীবাশ্ম। ভূপৃষ্ঠের যে প্রচণ্ড উষ্ণতা, তারপরে চাপ এবং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই জীবাশ্মগুলো আমরা বলতে পারি, যেগুলো হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, তারা এই জীবাশ্ম রূপে জীবাশ্ম জ্বালানি রূপে তারা কিন্তু সঞ্চিত হয়ে রয়েছে। এখন বিশেষজ্ঞরা দেখেছেন যে আমাদের যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি সঞ্চিত রয়েছে তা দিয়ে বড়জোর আমাদের আর 2050 সাল পর্যন্ত চলতে পারে। সেই জন্য আমাদের কিন্তু অস্তিত্ব রক্ষার তাগিদে, বিশেষ করে জীবজগতের অস্তিত্ব রক্ষার তাগিদে আমাদের কিন্তু নবীভবনযোগ্য শক্তি উৎসের দিকে তাকাতে হবে। এখন সেই জন্য আমাদের কিন্তু স্থিতিশীল উন্নয়নের কথা আমরা চিন্তা করছি। এখন স্থিতিশীল উন্নয়ন বলতে আমরা কি বুঝব? পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক শক্তি ভাণ্ডারের যথাযথ ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের কথা মাথায় রেখে আধুনিক প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাকে আমরা বলি স্থিতিশীল উন্নয়ন। এখন এই স্থিতিশীল উন্নয়ন কিন্তু আমরা আগেই বললাম যে জীবজগতের অস্তিত্ব রক্ষার তাগিদে স্বভাবতই আমাদের কিন্তু নবীভবনযোগ্য শক্তি উৎসের দিকে তাকাতে হচ্ছে। এখন নবীভবনযুক্ত শক্তি উৎসগুলো কি কি সেগুলো আমরা একটু পরপর দেখে নিই, তারপরে আমরা তাদের যে স্লাইডগুলো অর্থাৎ কিভাবে তারা তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত স্লাইডের মাধ্যমে জেনে নেব। আমরা যে নবীভবনযোগ্য শক্তি উৎসগুলোর কথা বলেছি, এখন এই নবীভবনযোগ্য শক্তি উৎস বলতে আমরা কি বুঝি? আসলে যে শক্তিগুলোকে আমরা পুনঃ পুনঃ ব্যবহার করতে পারি, যেগুলো কোনোদিনই নিঃশেষিত হবে না, যারা দূষণ সৃষ্টি করবে না, যারা সহজলভ্য, সেই সকল শক্তি উৎসগুলোকে বলা হয় নবীভবনযোগ্য শক্তি উৎস বা রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। এখন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি বলতে আমরা একটু বোর্ডের দিকে চলে আসি। প্রথম হচ্ছে সোলার এনার্জি বা সৌরশক্তি। তো সৌরশক্তির মধ্যে আমরা সোলার ইলেকট্রিসিটি হতে পারে, সোলার কুকার হতে পারে, সোলার হিটার হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে উইন্ড এনার্জি বা বায়ু শক্তি। তৃতীয় হচ্ছে টাইডাল এনার্জি বা জোয়ার ভাটার শক্তি। টাইডাল এনার্জি পরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি, ভূতাপ শক্তি। তারপরে আমরা আসছি বায়োমাস এনার্জি, জৈব ভর শক্তি। নেক্সট আমরা আসছি বায়োগ্যাস এনার্জি অর্থাৎ বায়োগ্যাস থেকে প্রাপ্ত শক্তি। তারপরে ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট অর্থাৎ আবর্জনা থেকে কিভাবে আমরা তড়িৎ শক্তি পেতে পারি বা বিদ্যুৎ শক্তি পেতে পারি। তারপরে আমরা আসি বায়োফুয়েল অর্থাৎ বায়ো ইথানল হতে পারে, বায়োডিজেল হতে পারে। বায়ো ইথানল পেতে গেলে আমরা কর্ন, যেটাকে বলি ভুট্টা, সেখান থেকে পেতে পারি, সুগার কেন থেকে পেতে পারি। আর বায়োডিজেল সেটা হচ্ছে ভেজিটেবল অয়েল, অ্যানিমাল ফ্যাট, এসব থেকে পেতে পারি। যেমন অ্যানিমাল অয়েল যাত্রফা থেকে পেতে পারি, তারপরে আমরা লিনসিড অয়েল থেকে পেতে পারি, আবার অ্যানিমাল ফ্যাট থেকেও আমরা পেতে পারি। নেক্সট আমরা যেটা আসছি সিবিএম, আমরা এখানে লিখেছি কোল বেড মিথেন, অর্থাৎ কয়লার যে স্তর রয়েছে তার মধ্যে কিন্তু মিথেন গ্যাস স্তরীভূত ওর মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে। জলের চাপে সেখানে কিন্তু মিথেন গ্যাসটা রয়েছে, সেখান থেকে জলটাকে যদি আমরা বার করে দিতে পারি
তাহলে সেখান থেকে আমরা মিথেন গ্যাসটাকে আহরণ করে নিতে পারবো। সেই গ্যাসকেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে আসছি মিথেন ক্ল্যাথ্রেট, অর্থাৎ সমুদ্রের তলদেশে যেখানে তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং যেখানে চাপটা হচ্ছে, অর্থাৎ জলের যে চাপ সেটা হচ্ছে 35 বার বা তার বেশি এবং গভীরতা হচ্ছে 350 মিটার থেকে 5000 মিটারের মধ্যে, এই রকম রিজিয়নে আমরা মিথেন ক্ল্যাথ্রেটকে পেতে পারি। সেই মিথেন ক্ল্যাথ্রেট থেকে কিন্তু আমরা মিথেন গ্যাস বার করে সেটাকেও আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। এরপর আমরা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নেব যে তাদের প্রিন্সিপলগুলো কীরকম এবং তাদের চেহারাগুলো কীরকম, কিভাবে আমরা সেখান থেকে শক্তিগুলোকে আমরা ব্যবহারিক কার্যে আমরা লাগাতে পারি। এবার আমরা স্লাইডের মাধ্যমে এই নবীভবনযোগ্য শক্তি উৎস অর্থাৎ রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জিগুলো স্লাইডের মাধ্যমে আমরা কিছু ধারণা করে নেব পরপর। ফার্স্ট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপালের সোলার এনার্জিটা প্যানেলের মাধ্যমে কিভাবে ট্র্যাপড হয়ে রিচার্জেবল ব্যাটারিতে ডিসি হিসাবে কনভার্ট হচ্ছে, সেই ডিসি এনার্জিটা ইনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট হবে। আমরা সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছি। সোলার প্যানেলগুলো মনোক্রিস্টালাইন সিলিকন অথবা পলিক্রিস্টালাইন সিলিকন এরকম হয়। নেক্সট আমরা সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছি কিভাবে তাদের রাখা হয়েছে। এখানে সোলার এনার্জিটা ট্র্যাপড হচ্ছে এসে, এবং বাড়ির ছাদে সোলার এনার্জির জন্য সোলার প্যানেলগুলো রাখা আছে। আবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্যাটেলাইটের যে প্যানেলগুলো সেগুলো সোলার প্যানেল। সেই সোলার প্যানেলে কি হচ্ছে, সেখানে সোলার এনার্জি ট্র্যাপড হয়ে সেখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে স্যাটেলাইটের যে ক্রিয়াকর্মগুলো এর মাধ্যমে হতে পারছে। নেক্সট আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি সোলার কুকারে আমরা যে লিডটা রয়েছে, লিডের মধ্যে একটা রিফ্লেক্টর বা মিরার লাগানো আছে, প্লেন মিরার। তারপরে তার একটা লিড আছে আর ভেতরে বাক্সের দিকটা কালো রং করা থাকে। এবার যে পাত্রগুলোতে রান্না হবে সেই ভেসেলে আমরা ফুড স্টাফ সেগুলোকে আমরা রেখে দিচ্ছি, যেগুলো রান্না করতে হবে। এবার সোলার এনার্জিটা এসে রিফ্লেক্টরে রিফ্লেক্টেড হচ্ছে, আর ওই যে লিডটা ঢাকনাটা, কাঁচের যে ঢাকনাটা সেটা তোলা আছে আমরা দেখতে পাচ্ছি। কাঁচের ঢাকনাটা নামিয়ে দেওয়া হয়। এই কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে শর্টার ওয়েভলেন্থসগুলো ভেতরে ঢুকছে এবং তারা কিন্তু অ্যাবজর্ব হওয়ার পরে তারা যখন ওখান থেকে আবার তাপীয় রেডিয়েশনগুলো ছেড়ে দিচ্ছে, লঙ্গার রেডিয়েশনসগুলো তারা এমিট করছে। সেই লঙ্গার রেডিয়েশনসগুলো ব্ল্যাক সারফেসে গিয়ে অ্যাবজর্বড হচ্ছে এবং ভেতরটাকে গরম রাখছে, এবং অ্যাট দ্য সেম টাইম খাদ্যটা ভালোভাবে তৈরি হতে পারছে, অর্থাৎ খাদ্যটা বয়েল হতে পারছে, সেদ্ধ হতে পারছে আর খাওয়ার মতো উপযোগী হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব আর এক রকমের যে প্যারাবোলিক মিরার আছে, সেই প্যারাবোলিক মিরারে এসে সোলার রেডিয়েশনসগুলো পড়ছে, সেখান থেকে তারা যখন রিফ্লেক্টেড হচ্ছে তারা পয়েন্টেড হয়ে যাচ্ছে মানে ওই প্যারাবোলিক মিরারের যে ফোকাসে গিয়ে তারা একত্রিত হচ্ছে এবং সেখানে ম্যাক্সিমাম হিটটা তৈরি করছে। আর যে ফুড স্টাফগুলো আমাকে বয়েল করতে হবে সেখানে একটা কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তখন সেই কন্টেনারটা হিট হয়ে গিয়ে খাদ্যদ্রব্যগুলো ভালোভাবে বয়েল হয়ে গিয়ে খাবার উপযোগী হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসি সোলার হিটারের আমরা প্রিন্সিপালটা দেখতে পাচ্ছি। সেখানে সান রেডিয়েশনস আসছে, সেখানে সান রেডিয়েশনসটা ট্র্যাপড হয়ে গিয়ে সেটা হট হয়ে গিয়ে তারপরে জলটাকে ওরা গরম করে দিচ্ছে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপালটা, মানে ছবির মাধ্যমেই বোঝা যাচ্ছে যে সোলার রেডিয়েশনসটা কীভাবে ট্র্যাপড হলো এবং পাশে গিয়ে জলের যে হিটারটা রয়েছে, কন্টেনারটা রয়েছে, সেখানে যে জল রয়েছে সেটাকে গরম করে দিচ্ছে। এবার এখানে প্রিন্সিপালটাকে দেখানো হলো কিভাবে কাজটা হচ্ছে, অর্থাৎ সোলার হিটারে এসে গরম জলটা কিভাবে জমা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্যাপ খুললে সেখান থেকে গরম জল পেতে পাচ্ছি। আর রুরাল এরিয়াতে এনার্জিটাকে সেভ করার জন্য ছাদের ওপরে আমরা করি কি, প্যানেলগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই হিটারের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা ফলোড হয়ে কিন্তু সেখানে গরম জল পাওয়া যাচ্ছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
যেখানে বায়ুর গতি কমপক্ষে 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার, সেখানে উইন্ড মিল এবং উইন্ড ফার্ম তৈরি করে বায়ুর সেই যান্ত্রিক শক্তিকে অর্থাৎ মেকানিক্যাল এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নবীভবনযোগ্য শক্তি পেতে পারি। পৃথিবী, সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণে সাধারণত দিনে দুবার করে জোয়ার ও ভাটার সৃষ্টি হয়। নদী মোহনার কাছাকাছি নদীগুলোতে সাধারণত জোয়ার ভাটা দেখা যায়। সেই নদীগুলোতে যেগুলোতে জোয়ার ভাটা হয় সেখানে বাঁধ দিয়ে জোয়ারের জলকে সঞ্চিত করে রাখা হয়। সেই বাঁধের যে লক গেট খুলে দিয়ে সেখানে টারবাইন ঘুরিয়ে এই শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। আমরা দুটো স্লাইডের মাধ্যমে সেটা দেখে নিচ্ছি। ভূপৃষ্ঠের থেকে ভূগর্ভের উষ্ণতা বেশি, স্বভাবতই তাপের প্রবাহ ভূগর্ভের দিক থেকে ভূপৃষ্ঠের দিকে সংগঠিত হয়। পাহাড়ের অগভীর অঞ্চলে যেখানে তেজস্ক্রিয় পদার্থের সঞ্চয় আছে সেখানে ন্যাচারাল গিজার বা উষ্ণ প্রস্রবণ আমরা দেখতে পাই। এছাড়াও পৃথিবীর অভ্যন্তরের দিকে যদি পৌঁছানো যায় তাহলে সেখানে উষ্ণতা প্রচণ্ড বেশি, সেখানে ম্যাগমা বর্তমান। আমরা সেই ভূতাপীয় শক্তিকে যদি আহরণ করতে পারি তাহলে সেই শক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আমরা একটা স্লাইডের মাধ্যমে ভূতাপীয় শক্তিকে কিভাবে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। স্লাইডে আমরা বায়োমাস বা জৈব ভর দেখতে পাচ্ছি। কত রকমের হতে পারে? মূলত যে কথাটা আমরা এখানে আলোচনা করব যে বায়োমাস বা জৈব ভর থেকে কিভাবে আমরা শক্তি আহরণ করতে পারি। জৈব ভর উদ্ভিদের মৃত দেহাবশেষ, যেমন আমরা বলতে পারি কাঠ, পাতা এবং অন্যান্য সেলুলোজ জাতীয় আবর্জনা, এগুলোকে আমরা অক্সিজেনে দহন করে আমরা শক্তি পেতে পারি এবং সেই শক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। জৈব ভর বা সেলুলোজ জাতীয় যে আবর্জনা, এই সেলুলোজ কিভাবে তৈরি হয় আমরা জানি। এটা ফটোসিনথেসিসে তৈরি হয় বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়। সেখানে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, সূর্যের আলোক, তার ফলে তৈরি হচ্ছে সেলুলোজ বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ এবং তার সঙ্গে অক্সিজেন নির্গত হয়। আমরা যদি এই বিপরীত প্রক্রিয়াটা দেখি তাহলে দেখতে পাবো সেই সেলুলোজ জাতীয় পদার্থগুলোকে যদি আমরা অক্সিজেনে দহন করি তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং একই সঙ্গে আমরা সেখান থেকে শক্তি পেতে পারি এবং সেই শক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এইভাবে আমরা বায়োমাস বা জৈব ভর থেকে আমরা বিভিন্ন প্রকার শক্তি কিন্তু সেখান থেকে আহরণ করতে পারি। আচ্ছা, আমরা স্লাইডে বা দুটো স্লাইড দেখতে পাবো। একটা হচ্ছে বায়োগ্যাস ডাইজেস্টার, তার সঙ্গে বায়োগ্যাস প্রোডাকশনের ব্যাপারটাও আমরা আরেকটা স্লাইডে দেখে নেব। এখন বায়োগ্যাসটা মূলত কি? বায়োগ্যাসটা তৈরি হয় উদ্ভিদের জঞ্জাল ও প্রাণীর আবর্জনা, এর স্লারি তৈরি করে বায়োগ্যাসের যে ডাইজেস্টার তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় স্লারি তৈরি করে। এইবার ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, উৎসেচকের উপস্থিতিতে, অবায়বীয় অর্থাৎ বায়ুর অবর্তমানে তারা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকে এবং সেখানে কি হয়, প্রায় 1 মাস ধরে থাকার পরে সেখানে তারা বিভিন্ন রকমের গ্যাসে রূপান্তরিত হয়। এখন এর মধ্যে মূলত যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে মিথেন গ্যাস। এছাড়াও এর সঙ্গে অন্যান্য গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কিছু পরিমাণে নাইট্রোজেন মিশ্রিত অবস্থায় থাকে। এই গ্যাসকেও কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। সেই জিনিসটা আমরা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটু বলে রাখি
যে আমরা যদি স্লারি হিসাবে বায়োগ্যাস ডাইজেস্টারে গোবর অর্থাৎ কাউডাং ব্যবহার করি, তখন যে গ্যাসটা উৎপন্ন হবে তখন সেটাকে বলা হবে গোবর গ্যাস। এখন এই গোবর গ্যাস, তার মধ্যে কিন্তু মিথানোজেন্স থাকে, তারা মূলত মিথেন তৈরি করে। তাহলে সেটাও কিন্তু জ্বালানি হিসাবে কাজ করে আমাদের বিভিন্ন শক্তি আমাদের দিয়ে থাকে। বায়োগ্যাস ডাইজেস্টার থেকে যে স্লাজটা পাওয়া যায়, সেই স্লাজটা কিন্তু উত্তম জৈব সার। এই জৈব সারকে জমিতে প্রয়োগ করা যেতে পারে। ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট অর্থাৎ বিদ্যুৎ শক্তি আবর্জনা থেকে। এখন বিভিন্ন আবর্জনা, বিশেষ করে যে সকল আবর্জনার মধ্যে প্লাস্টিক বা পলিমার জাতীয় পদার্থ থাকে, ধাতব পদার্থ থাকে, বা কখনো কখনো যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে থাকে আবর্জনার মধ্যে, সেগুলোকে আগে পৃথক করে নেওয়া হয়। তারপরে সেই আবর্জনাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে, যেখানে আমাদের ডাইজেস্টার আছে সেখানে নিয়ে গিয়ে সেখান থেকে গ্যাস উৎপন্ন করা হয়। সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করে নিতে পারি। তার মানে আমরা সোজা কথায় আবর্জনা থেকেও কিন্তু আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সেটা আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নেব কিভাবে হচ্ছে। আমরা বায়োফুয়েল সম্পর্কে একটু ধারণা করব। বায়োফুয়েল মূলত আমরা এখানে যে দুটো জিনিসের ওপর ফোকাস করব, সেটা হচ্ছে বায়ো ইথানল এবং বায়োডিজেল। সেটা আমরা কিভাবে পাচ্ছি, সেটাকে আবার কিভাবে ব্যবহার করা যাচ্ছে এবং তাদের সোর্স, সেইগুলো সম্পর্কে দেখব। এখন বায়ো ইথানলটা আমরা কোথা থেকে পাই? মূলত যেখান থেকে পাই সেটা হচ্ছে কর্ন হতে পারে, সুগার কেন হতে পারে, এদের থেকে পেতে পারি। আর বায়োডিজেল যেটা পাই সেটা সাধারণত আমরা পেয়ে থাকি সয়াবিন অয়েল অথবা রেপসিড, লিনসিড, জাত্রোফা। আর বায়ো ইথানল মূলত সেটা ইথানল, সেটাকে আমরা ফুয়েল হিসাবে ব্যবহার করতে পারি। আর বায়োডিজেলগুলো মূলত হচ্ছে, সেটা যেমন ভেজিটেবল অয়েলস থেকে পাওয়া যায়, সেটা আবার কিন্তু অ্যানিমাল ফ্যাটস থেকেও পাওয়া যেতে পারে। এই বায়োডিজেলগুলো মূলত হচ্ছে এস্টার। এগুলোকে ট্রান্স এস্টারিফিকেশন করে মিথাইল এবং ইথাইল এস্টারে কনভার্ট করা হয়। সেই মিথাইল এবং ইথাইল এস্টারগুলোকে আমরা বায়োডিজেল হিসাবে ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী 350 মিলিয়ন ইয়ার্স বা তার আগে ভূপৃষ্ঠের অভ্যন্তরে আগে যে সোয়াম্পি ওয়েটল্যান্ড ছিল তা চাপা পড়ে এবং ভূপৃষ্ঠের চাপ, উষ্ণতা এবং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে তা কয়লাতে রূপান্তরিত হয়। সেই কোল বেড, যার মধ্যে রয়েছে কোল সিম বা কোল ম্যাট্রিক্স, সেই কয়লার স্তর, তার ফাঁকে মিথেন গ্যাস আবদ্ধ অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু জলের চাপে রয়েছে। তাহলে সেই মিথেন গ্যাসকে আমরা এনার্জি সোর্স হিসাবে ব্যবহার করতে পারি। সেই মিথেনকে আহরণ করতে গেলে প্রথমে সেখান থেকে জলকে পাম্প আউট করে দিতে হবে। তারপর সেখান থেকে কিভাবে মিথেন গ্যাসকে আহরণ করা হচ্ছে আমরা সেটা স্লাইডে দেখতে পাচ্ছি। মিথেন ক্ল্যাথ্রেট। মিথেন ক্ল্যাথ্রেট কম্পাউন্ডটা হচ্ছে একটা কেজ লাইক স্ট্রাকচার, যেখানে বরফের অণুর মধ্যে মিথেন গ্যাস আবদ্ধ অবস্থায় রয়েছে। সমুদ্রের তলদেশে যেখানে উষ্ণতা 0 to 4 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 35 বার বা তার বেশি, সেখানে সাধারণত এই মিথেন হাইড্রেটগুলো তৈরি হয়ে থাকে এবং এই মিথেন হাইড্রেট অনেকটা বরফের মতো দেখতে। এবং এই মিথেন হাইড্রেটকে যদি আমরা আহরণ করতে পারি তাহলে সেখান থেকে আমরা মিথেন পেয়ে যাব এবং সেই মিথেনকে আমরা নবীভবনযোগ্য শক্তি উৎস হিসাবে ব্যবহার করতে পারবো। এটা একটা ভালো শক্তির উৎস। এর একটা অন্য নাম আছে, এটার নাম হচ্ছে ফায়ারি আইস। আমরা যদি এটাকে আহরণ করতে পারি, পৃথিবীর অন্যান্য দেশও চেষ্টা করে যাচ্ছে এই মিথেনকে আহরণ করার জন্য। যদি এই ক্ল্যাথ্রেট কম্পাউন্ডকে আহরণ করা সম্ভবপর হয় তাহলে এটা একটা ভালো নবীভবনযোগ্য শক্তি উৎস হিসেবে ব্যবহার হতে পারে। স্লাইডের মাধ্যমে মিথেন ক্ল্যাথ্রেটের আমরা স্ট্রাকচারটা দেখে নিতে পারবো এবং সেই সঙ্গে মিথেন ক্ল্যাথ্রেট কত চাপ এবং উষ্ণতায় তৈরি হচ্ছে তারও একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন সেখান থেকে পেয়ে যাচ্ছি। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই কনভেনশনাল সোর্সেস অফ এনার্জিগুলো
একটা বিশেষ সময় পর্যন্ত, তাদের ভান্ডার যেহেতু সীমিত এবং তারা যেহেতু দূষণ ঘটায়, সেই জন্য আমাদের কি করতে হবে, এই নবীভবনযোগ্য শক্তি উৎসগুলোর দিকে তাকাতে হবে। কারণ কি, আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং জীবজগতের অস্তিত্ব রক্ষার তাগিদে।